এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, আমি রাজশেখর। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ এক্সপ্রেস অনলাইনে। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে সরাসরি মুখোমুখি হয়েছি, যা আমাদের প্রত্যেক দিনের নিত্য নৈমিত্তিক জীবনযাপনের 365 দিনের 24x7 যার জ্বালায় এক প্রকার আপনারা বলতে পারেন আমরা অতিষ্ঠ। আবার ঠিক তার উল্টো দিকে আমরা যে জ্বালা নিয়ে আমরা ভুক্তভোগী, আমরা জানি না তার আদৌ সমস্যাটা কোথায়, আর যদি সমস্যাটা হয়েই থাকে সেই সমস্যার সমাধানটা কোথায়। আমরা কি আদৌ রোগ ধরতে পারি? যদি রোগ ধরতে না পারি তাহলে কেনই বা আমাদের অভিযোগ? এই সমস্ত কিছু নিয়ে আজকে আমাদের বিদ্যুৎ বিষয়ক একটি অনুষ্ঠান। আজকে আমাদের অনুষ্ঠান বিদ্যুতের ছ্যাঁকায় নাভিশ্বাস। আপনি আমি প্রত্যেকেই, রোজগার বড় কথা নয়, একেবারে সাধারণ নিম্ন মধ্যবিত্ত থেকে আরম্ভ করে মধ্যবিত্ত সমাজের প্রায় সর্বস্তরের মানুষের মধ্যে আজকে একটা অদ্ভুত একটা সমস্যা, বিদ্যুতের বিল বাড়ছে। নতুন বিদ্যুতের আপনি নতুন কানেকশন নেবেন, কোথায় যাবেন? তীব্র তাপপ্রবাহ, তীব্র গরম, নতুন এসি কিনবেন, কিভাবে এসির যে কনজামশন আপনার বাড়িতে আছে আপনার মিটারের, সেটিকে কিভাবে বাড়ানো যাবে? এত বিল আসছে, কি করবেন? এই সব নিয়ে যিনি আজকে আপনাদের কাছে বিস্তারিত বলবেন, আজ আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন রাজ্য বিদ্যুৎ পর্ষদের বিদ্যুৎ কর্মী এবং বিশিষ্ট সমাজসেবী অরূপ কর্মকার। অরূপবাবু, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। নমস্কার। স্বাগত আমাদের দর্শক বন্ধুদের। অরূপবাবু, একেবারে কথা অন্যদিকে না বাড়িয়ে আমরা সরাসরি মূল আলোচনায় যাই। অরূপবাবু, আপনি জানেন যে এই সমস্যা আজকে নয়, দীর্ঘ সময় ধরেই মানুষের মধ্যে বিদ্যুতের বিল নিয়ে একটা তীব্র অসন্তোষ কিন্তু দেখা যায়। কি কারণে আসছে, কি কারণে আসছে না, সেটা না হয় পরের কথা, কারণ আমরা তো জানি না যে আদৌ সমস্যাটা ঠিক কোথায়। কিন্তু যত দিন এগোচ্ছে, যত মানুষের জনসংখ্যা বাড়ছে, যত আপনাদের কানেকশন বাড়ছে, তত কিন্তু বিদ্যুতের বিল, সবাই আমরা বলছি, যেখানে আমরা অনলাইনে জমা করতে যাই, আপনি নিজে চাকরি করেন, সেখানেও দেখবেন আপনার সেখানেও যারা চাকরি করেন বলে যে বিদ্যুতের বিল প্রচুর আসছে। এর কারণটা ঠিক কোথায় আমাদের যদি একটু বলেন, যে বিদ্যুতের বিল নিয়ে এত মানুষের মধ্যে অসন্তোষটা কেন? দেখুন, সর্বপ্রথম হচ্ছে বিল এখনকার দ্রব্যমূল্যের বাজারে এমন কোনো জিনিস নেই যেটার দামটা কিন্তু রিজনেবল প্রাইসে আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি ঠিকমতোভাবে দেখি, হ্যাঁ, একটা তরফে আমাদের মনে হচ্ছে যে বিলটা বেশি আসছে বা বিলটা অনেকটাই আমার যে পরিমাণ কনজামশন হচ্ছে সেই পরিমাণ থেকে হয়তো বিলটা বেশি আসছে। কিন্তু অ্যাকচুয়ালি কী হচ্ছে, এখন বর্তমানে সোশ্যাল মিডিয়া যে একটা হিউজ রুম ক্রিয়েট করে নিয়েছে, এবং সেইটার পরিপ্রেক্ষিতে আমরা কি হচ্ছে, ডেলি মোবাইল খুলছি তখনই দেখতে পাচ্ছি যে এটা বেশি হচ্ছে, এটা বেশি হচ্ছে, এবং সেই জন্য মানুষ কিন্তু একটা ধোঁয়াশার মধ্যে আছে। একটা ধোঁয়াশার মধ্যে, পুরোপুরি টোটালটাই একটা ধোঁয়াশার মধ্যে আছে। যে আমি বিল হাতে পেয়েও, যখনই আমাদের সংস্থার লোক গিয়ে ধরুন বিলটা দিয়ে দিল, বিলটা হাতে পাওয়ার পরেও বহু মানুষ আছে যারা কিন্তু বিলটা আমরা বুঝতে পারছি না যে বিলটা কিভাবে আমি রিড করব, বিলটার কোথায় কি লেখা আছে বা কিভাবে কি আমি বুঝতে পারবো যে হ্যাঁ এই জায়গাটা আমার এই অ্যামাউন্ট আছে, এই ইউনিট হয়েছে, সেটা আমি কিন্তু বুঝতে পারছি না যে আমার কত ইউনিট হয়েছে, কি হয়েছে। এবার কিছু কিছু ক্ষেত্রে হয়তো কি ইউনিটটা বুঝে যাচ্ছি, কিন্তু ইউনিটের এগেনস্টে আমার কি কি চার্জেস লেগেছে এবং ইউনিটটার এগেনস্টে আমার কি টাকা ধরেছে সেটা কিন্তু বোঝা যায় না। এবার কি হতো, ধরুন এখনকার দিনে বিদ্যুৎ এমন একটা বিষয় হয়ে গেছে, এতটাই এসেনশিয়াল হয়ে গেছে, আমরা কিন্তু একটা মুহূর্তও এটাকে ছাড়া চলতে পারছি না। যার জন্য কি হচ্ছে, আগে কি হতো, আমার বাড়িতে হয়তো ধরুন একটা বাল্ব জ্বলতো, বাকি হয়তো একটা ফ্যান জ্বলতো, ঠিক আছে। এখন কি হচ্ছে, সেই জায়গায় এখন কিন্তু দেখবেন চারিদিকে কিন্তু আমাদের আলো, সঙ্গে বাড়িতে মোবাইল চার্জ হচ্ছে। আমরা যদি ইভেন মনে হচ্ছে যে দাড়ি কাটবো, তো সেটার জন্যও কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে একটা ট্রিমারের হেল্প লাগছে, তো সেটাও তো চার্জ হচ্ছে।
তাহলে কি হচ্ছে, মোবাইল আমার বাড়িতে ধরুন একজনাকার 2-3টে মোবাইল, তাহলে বাড়িতে যদি 5টা মেম্বার থাকে তাহলে কতগুলো মোবাইল চার্জ হচ্ছে সেটাও একটা ম্যাটার করছে। আমি যদি বাথরুম থেকে বেরোচ্ছি, স্নান করে বেরোচ্ছি, চুল শোকাবো, তার জন্য আমি একটা ইকুইপমেন্টস ব্যবহার করছি, তো সেটাও তো একটা কনজিউমশন করছে। এবার কি হচ্ছে, সমস্ত কনজিউমশনটাকে তো ও ক্যালকুলেট করবে, মিটার তো একটা দুটো করবে না, বা টোটাল বাড়িটার যা কনজিউমশন হচ্ছে সেইটা কিন্তু ও ক্যালকুলেট করতে থাকবে। আচ্ছা, এবার কি হচ্ছে, সমস্ত বিষয়টা নিয়ে টোটালটা যখন বিলটা আসে তখন আমাদের আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এটা বেশি হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। যেটা কনজিউমশন হচ্ছে, যা ইউনিট হচ্ছে, ইউনিট প্রতি যা হিসাব আছে একদম সেটা সিস্টেমে হচ্ছে। আজকে এত এত কাস্টমার, এত এত কনজিউমার বিদ্যুৎ দপ্তরে আমাদের, তো সেই জায়গাটাতে টোটাল তো মৌখিকভাবে বা খাতা কলমে করা সম্ভব নয়, টোটালটা সিস্টেমে হচ্ছে। যত ইউনিট কনজিউমশন হচ্ছে সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু বিলটা আচ্ছা আসছে। অরূপবাবু, বিদ্যুতের যখন বিল আসছে তখন ইউনিট ছাড়া আর কি কি যোগ করা হয় সেক্ষেত্রে অর্থমূল্য? ইউনিট ছাড়া হচ্ছে ধরুন মেনলি যেটা হচ্ছে একটা মিটার রেন্ট, মিটার যেটা আমরা পেয়ে থাকি বাড়িতে বা যে কোনো জায়গাতে, সেই মিটারটা তো বিদ্যুৎ দপ্তর আমাকে ফ্রিতে দিচ্ছে না, বা কেউই দেবে না, কোনো ব্যবসার ক্ষেত্রে বা কোনো কিছুর ক্ষেত্রে সেটা হয় না। এবার মিটারটা যেহেতু দিচ্ছে সেটার হিসাবে একটা রেন্ট থাকে, ঠিক আছে? আচ্ছা, মিটার রেন্ট একটা মানে থাকলো, প্রত্যেকটি বিলের সাথে? প্রত্যেকটি বিলের সাথে মিটার রেন্ট একটা হচ্ছে মিটার রেন্ট, হ্যাঁ। ঠিক আছে। বাকি বাকি আর একটা হচ্ছে একটা মিনিমাম চার্জ থাকে, মানে ধরুন যেখানে বিল আমার হয়তো ইউনিট উঠলো না, ধরুন আপনি বাড়ির তালা বন্ধ রেখে দিলেন, তো সেই ক্ষেত্রেও কিন্তু একটা মিনিমাম চার্জ থাকে, যদি ওটা না হয় তবেই হবে। আচ্ছা, তাছাড়া কিন্তু আপনার মিনিমাম চার্জ লাগবে না, আপনার ইউনিট যদি হয় তাহলে ওই মিটার রেন্টটাই লাগছে। আচ্ছা, বাকি টোটালটা কি হয় এখন, এছাড়া এটা হলো এছাড়া মিটার রেন্ট, একটা হচ্ছে মিনিমাম চার্জ, মিনিমাম চার্জ, এবং আরেকটি হচ্ছে আমার বিদ্যুতের যে ইউনিট হলো, ইউনিটটা, এই তিনটে মিলিয়ে টোটাল বিলটা আমার এখন আসছে। প্রতি ইউনিট কি খরচা হয়? প্রতি ইউনিট আমাদের যেটা শুরু হচ্ছে আপনার 5 টাকা 27 পয়সা থেকে শুরু হচ্ছে। 5 টাকা 27 পয়সা এখন মিনিমাম। মানে এটা কি মানে বাড়ির ক্ষেত্রে, মানে ডোমেস্টিক না ডোমেস্টিকের ক্ষেত্রে? আচ্ছা, ডোমেস্টিকের। ব্যবসায়িক ক্ষেত্রে? ব্যবসায়িক ক্ষেত্রে সেটা সামান্য বেশি লাগে। আচ্ছা, কত বেশি লাগে তাও? ওটা ওই আপনার 1 টাকা সামথিং বেশি আছে, বেশি হয়। হ্যাঁ, বেশ। ব্যবসায়িক ক্ষেত্রে। এবার বিলটা যখন হচ্ছে তখন এখানে দেখুন, একটা হচ্ছে বিদ্যুৎ এমন একটা জায়গা, সেখানে কিন্তু আমাদের গভর্নমেন্ট প্রচুর সাপোর্ট করে, সমস্ত গভর্নমেন্টই, ঠিক আছে? এটা সিস্টেম হচ্ছে যে একটা সাবসিডি দিয়ে চলে, ঠিক আছে? সাবসিডি দেওয়ার পর যেটা দাঁড়ায়, সাথে কিন্তু আপনার সাবসিডিটাও মাইনাস যায়। কিছু জায়গায় সাবসিডি থাকছে, কিছু জায়গায় যেমন জানবেন হয়তো যে কিছু কিছু ফ্যামিলির জন্য থাকে 75 ইউনিট অবধি কিন্তু ফ্রি অ্যাভেলেবেল থাকে কারেন্টটা, ঠিক আছে? 75 ইউনিট। সেটা কে ঠিক করেন? সেটা আমাদের মুখ্যমন্ত্রী ঠিক করেছেন যে 75 ইউনিট অবধি আমরা ফ্রি দেবো। মানে সেটা কি সমস্ত পরিবার কিনা, তার কি কোনো ক্রাইটেরিয়া আছে? কিছু ক্রাইটেরিয়া আছে, সেটা কি আপনার জানা আছে? যে ক্রাইটেরিয়া মানে মেনলি হচ্ছে যারা বিলো পভার্টি লেভেল থাকছে, আচ্ছা, ঠিক আছে, সেই সব পরিবারের জন্য 75 ইউনিট করে ফ্রি করে দেওয়া। সেটা তো জানাতে হয়। হ্যাঁ, সেটা জানাতে হবে আপনার। এবং যেটা রেশন কার্ড আছে, ওই রেশন কার্ডটা যখন আপনি জমা করবেন, আপনি ধরুন নতুন কানেকশন নিতে গেলেন, তখন ওই রেশন কার্ডটা আপনাকে জমা করতে হয়। আচ্ছা, এবার সেই রেশন কার্ডের দেখে, নাম্বার দেখে যে হ্যাঁ ইনি বিপিএল তালিকাভুক্ত কিনা, সেইটা দেখে আপনার ওটা। যদি কেউ, আমার এটা জানতে ইচ্ছে করছে যে যদি কেউ বিপিএল তালিকাভুক্ত হয় এবং সেই অনুযায়ী যদি কারো মিটারটি হয়ে থাকে, তাহলে সে নিশ্চয়ই ছাড় পাচ্ছে 75 ইউনিট পর্যন্ত। অথচ তার মিটার থেকে কি তিনি ইলেকট্রনিক্স গ্যাজেটস বা ধরুন টাইপ অফ এসি, ফ্রিজ, এগুলো কি তিনি চালাতে পারেন? হ্যাঁ, ওখান থেকেই চালাতে পারবেন। এবার বিলটা ধরুন কি হচ্ছে, তিনি যখন মিটার কি ক্যালকুলেট করবে যে আমার এখানে কত ইউনিট বিল এলো, যদি 75 ইউনিটের নিচে অবধি থাকছে তাহলে 75 ইউনিট ওনার কোনো চার্জেস কিছু লাগলো না। আচ্ছা, এবার যদি ধরুন সেটা এক্সেস বিল হচ্ছে, তাহলে তখন তো সেটা অবশ্যই তাকে বাড়তি দিতে হবে। বেশ, এবার এটাই হচ্ছে মেন জায়গা। আচ্ছা, আমার পরের যেটা জানার যে একটা হচ্ছে যে আমরা একটু আগেই আমরা নিজেরাও একটা আলোচনা করছিলাম, সেটা হচ্ছে যে বিদ্যুতের বিল বেশি হচ্ছে। এটা এখন কিন্তু সাধারণত প্রায় প্রত্যেকটা মানুষের মধ্যে নিত্য নৈমিত্তিক একটা আলোচনা, চায়ের দোকান, পাঁচ মাথার মোড়ে একটা আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। একটা সময় ছিল আমরা দেখতাম যে ফিলামেন্ট বাল্ব, আপনি একটু আগেও বলছিলেন, আমরা বাড়িতে দেখতাম একটা বাল্ব জ্বলছে। এখন একটা বাল্বের জায়গায় দেখা যাচ্ছে যে 4টে লাইট জ্বলছে, কিন্তু সেই সমস্ত লাইটগুলোই এখন কিন্তু এলইডি হয়ে গেছে। এবং সচরাচর বাড়িতে যিনি সেট করতে আসেন বা আমরা যখন কিনতে যাই, তখন বলা হয় যে যেহেতু এলইডি, তার কিন্তু বিদ্যুৎ বিলটাও নাকি অনেক কম আসে। আপনি কি বলবেন এই বিষয়ে?
দেখুন, যেটা হচ্ছে যে আগে অবশ্যই সেটা ফিলামেন্ট বাল্ব ছিল, কিন্তু সেই জায়গাতে কি হতো, আগেকার টাইমে আমাদের যে ইউনিটটা ছিল, বিদ্যুতের ইউনিটও কিন্তু অনেকটা কম ছিল। হ্যাঁ, এখনকার দরমূল্যের বাজার অনুযায়ী, তখনকার দরমূল্যের বাজার অনুযায়ী কিন্তু ইউনিটটা অনেক কম ছিল। সেই সাথে কি হচ্ছে দেখবেন, এখন কি হচ্ছে, আমরা চারিদিকে বেরোলেই বা বাড়ির নিজস্ব বাড়িতেই আমরা কিন্তু বহু রকমের লাইট লাগিয়ে রাখি। সেই সাথে আপনাকে একটু আগেই যেটা বলছিলাম আমি, যে বাড়িতে কিন্তু প্রচুর রকমের আমাদের ইলেকট্রনিক্স গ্যাজেট আছে। সেই সব জিনিসগুলো কিন্তু ওই টাইমটাতে ছিল না। একটু যদি আমরা ভালো করে চিন্তা করে দেখুন, তখন কিন্তু এত জাঁকজমক বা এত সব জিনিসপত্র কিন্তু ছিল না। ঠিক তাই। তখন আমরা শুধুমাত্র যেটা বললাম আপনাকে, এখন বাথরুম থেকে বেরিয়েও আমাদের ইলেকট্রনিক্স গ্যাজেট লাগবে চুলটা শোকানোর জন্য। ঠিক তাই। কিন্তু তখনকার টাইমটাতে কিচ্ছু হতো না, সেই সব জিনিস লাগতো না, মোবাইল ফোন লাগতো না। হ্যাঁ, এই যে জিনিসগুলো আমাদের এখন ইন্ডাকশন লাগছে বাড়িতে, ফ্রিজ লাগছে, সবই লাগছে, তো সেইগুলোরও তো কনজাম্পশন আছে। আচ্ছা, এমন কি কোনো পদ্ধতি আছে যা আপনি বারবার করে বলছেন যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পদ্ধতির কথা ঘুরে ফেরে, সেটা হচ্ছে যে বাড়িতে বিদ্যুতের বিল বেশি হলে কি করবেন, আর কমানোর জন্যই বা কি করা যাবে, এর কি কোনো পদ্ধতি আছে ভারতপক্ষে? পদ্ধতি দেখুন, সব থেকে ফার্স্ট হচ্ছে যে নিজেকে সেই জায়গাটা ঠিক রাখতে হবে, যে আমি যখনই কোনো রুম থেকে বেরিয়ে যাচ্ছি, তাহলে সেই রুমের লাইট, ফ্যান, এসি যা আছে আমি কিন্তু সমস্ত কিছু অফ করে বেরোবো। ঠিক আছে, এটা হচ্ছে সব থেকে বড় ম্যাটার। অনেক সময় দেখবেন হয়তো ফ্যান চলছে, টিভি চলছে, এই জিনিসগুলোকে একটু মেনটেন করা। প্লাস হচ্ছে যে টেকনিক্যালি যদি বলা হয়, তাহলে আপনার বাড়ির টোটাল ওয়্যারিংটা ঠিক থাকতে হবে। ঠিক আছে, এবং কি কোনো সমস্যা হয়? হ্যাঁ, সমস্যা হতে পারে লিকেজ, বিদ্যুৎ বিল বাড়ার ক্ষেত্রে। হ্যাঁ, আপনার কিরকম সমস্যা বলতে ধরুন, টেকনিক্যাল হচ্ছে আপনার ওয়্যারিং যদি ঠিকঠাক থাকে এবং বাড়ির আর্থিং যদি ঠিকঠাক থাকে, তাহলে কি হয়, লিকেজ কারেন্টটাও কম যায়। ঠিক আছে, এবার সেই ক্ষেত্রে কি হচ্ছে, কারেন্টের ফ্লোটা তো আমার বেরিয়ে যাচ্ছে। একটা পাইপে যদি ফুটো থাকে, তাহলে তো আপনি জল যত দেবেন সেটা তো বেরিয়ে যাবে। তো সেম ওয়াইজ কিন্তু বাড়ির যদি ওয়্যারিং এ কোনো প্রবলেম থাকে, তাহলে সেখানেও কিন্তু সামান্য পরিমাণ কনজাম্পশন হয়ে যায়। আচ্ছা, এবং যার জন্য এখন বর্তমানে বিভিন্ন রকমের দেখবেন 5 স্টার র্যাঙ্কিং এর জিনিসগুলো বেরিয়েছে। প্রতিটা জিনিসেই আমরা 5 স্টার পাচ্ছি। বা সেই সাথে আপনার ধরুন বাড়ির মধ্যে বিভিন্ন রকমের এমসিবি পাওয়া যায়। ঠিক আছে, লিকেজ কারেন্ট এমসিবি, তো সেইগুলো সব যদি আমরা লাগাই, মোটামুটি অনেকটা পক্ষে কমানো যেতে পারে। কিন্তু হ্যাঁ, এবার সেখানে বাইরে থেকে যেগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি যে বিভিন্ন রকমের যন্ত্র লাগিয়ে দিচ্ছে বা বিভিন্ন কিছু করে দিচ্ছে, তো সেই জিনিসগুলো কিন্তু একদমই করা উচিত নয়। ঠিক আছে, কারণ মিটার যেটা দেওয়া আছে, মিটার কিন্তু দেখবেন ডিসিএল এর তরফ থেকে, WBSC ডিসিএল এর তরফ থেকে বা ডিপিএল এর তরফ থেকে সিল করে দেওয়া থাকে, এবং সেইটার ওপরে কিন্তু কোনো কিছু করা একদমই বেআইনি আর কি যাকে বলে। ঠিক আছে, তো সেহেতু নিজেরা যদি এই বাকি জিনিসগুলো আমরা মেনটেন করি, তাহলে কিন্তু অনেকটা পক্ষে আমাদের বিলটা দেখা যাবে। এই বিদ্যুৎ বিল বেশি আসার সঙ্গে আর্থিং এর কি কোনো রকম কোনো সম্পর্ক আছে? আর্থিংটা দেখুন, ওই যে লিকেজ কারেন্টটা যদি আমার ঠিকমতো ভাবে ওটাকে কারেন্টটাকে যদি ও ঠিকমতো না সাপ্লাইটা করতে পারে, তাহলে তখন সেই ক্ষেত্রে কিছুটা হয়তো লিকেজ কারেন্ট যদি বেরিয়ে যায়, সেই জায়গাটাতে তখন ওটা ফ্লোটা থাকতে পারে। আর্থিংয়েরও একটা পার্ট আছে, সমস্ত পার্টগুলোই। আপনি যখন আর্থিং এর কথাটাই তুললেন, আপনাকে একটা জিনিস একটু আমি মনে করাই, নতুন সংযোজন করি, সেটা হচ্ছে যে নতুন যে কোনো বাড়ি ঘরদোর করার ক্ষেত্রে সেখানে যিনি কানেকশন তৈরি করছেন, সেটা বাইরের কোনো বেসরকারি ক্ষেত্রেই হোক বা সরকারিভাবে আপনাদের তরফ থেকে যখন হয়, আর্থিংটা বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে, বিশেষত আজকালকার সময়ে যে নিত্য নতুন বাড়ি বা অফিস তৈরি করা হচ্ছে। কিন্তু আমরা যদি একটু 50 ইয়ার্স আমরা যদি পিছিয়ে যাই, আমরা যদি আরও 60টা বছর পিছিয়ে যাই, আমরা যদি 70টা বছর পিছিয়ে, তাহলে দেখা যাবে যে পুরোনো দিনের বাড়ির ক্ষেত্রে দুটো সমস্যা সবচেয়ে গুরুতর। একটা হচ্ছে বাড়ির আর্থিং, এবং আরও একটি হচ্ছে বাড়ির, আপনি যে বলছিলেন যে ওভারঅল যে কানেকশনটা, গোটা সিস্টেমটা যেটা মিটার থেকে গোটা বাড়িতে সার্ভ হচ্ছে, যেটা এক্ষেত্রে পুরনো বাড়ি যাদের আছে তাদের কাছে এখন উপায়টা কি? মানে ধরুন তাদের হয়তো সামর্থ্য নেই, এবং পুরোনো দিনের ওই বাড়িটার একটা বিরাট বড় বাড়ি, যেটা তার পক্ষে সে হয়তো 2-3টে রুমের মধ্যে সে তার কাজটাকে সীমাবদ্ধ রেখেছে, কিন্তু এই বিরাট বাড়িতে ওই আর্থিংটা করা আছে এবং ওইভাবে ডিস্ট্রিবিউশনটা করা আছে। তার ক্ষেত্রে উপায়টা কি? তিনি কিভাবে বিদ্যুৎ দপ্তরের সঙ্গে কথা বলবেন, আর বিদ্যুৎ দপ্তরই বা পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদই বা তাকে কিভাবে সহযোগিতা করতে পারে? দেখুন, এখানে টোটালটা নিজের বাড়ির যে ব্যাপারটা রয়েছে, সেইটা কিন্তু দপ্তরের কোনো ব্যাপার নয়। আপনার লাস্ট হচ্ছে মিটার দিয়ে দেওয়া, মিটারের পর থেকে আপনাকে কানেকশনটা বের করে দেওয়া।
এবার সেখান থেকে নিয়ে গিয়ে আপনি বিভিন্ন আপনার মানে আমি বলছি চাইছি যে যেহেতু ধরুন তাদের অনেক পুরনো বাড়ি, 50 বছর আগের থেকে 70 বছর আগের থেকে বাড়িটা হয়ে আছে, সেক্ষেত্রে এবার ধরুন তাদের তো কিছু করার নেই। এবার আইদার হচ্ছে অন্য কোনো ইলেকট্রিশিয়ান দিয়ে আপনার নিজের পার্সোনাল যেটা আর্থিং আছে সেই পার্সোনাল আর্থিংটাকে ঠিক করাতে হবে, সেটাকে আপনি ঠিক করিয়ে নিলেন। বাকি যদি সম্ভব হয় ওয়্যারিং, দেখবেন এখন কপারের ওয়্যার বেরিয়ে গেছে, ঠিক আছে। কপারের ওয়্যারটাতে কী হয়, ভালো পরিবাহী থাকে, তো কপার আমরা সবাই জানি ভালো পরিবাহী, তার জন্য কী হবে একদম কোনো রকম কোনো মানে কারেন্টের যে ফ্লোটা থাকবে সেটা কিন্তু ভালো থাকবে। আচ্ছা। এবং সেই জন্য আপনার টোটাল বাড়ির যে ইলেকট্রিসিটি সাপ্লাইটা সেটাও কিন্তু ভালো থাকবে এবং কম সাপ্লাইয়ের মধ্যেই আপনার যেটা বিদ্যুৎ টানছে, যেটা যে অ্যাম্পিয়ার ওখানে টানার কথা সেটার থেকে কপারের তারে হলে কি হয়, ফ্লোটা ভালো যায়, কম অ্যাম্পিয়ারে আপনার ওটা কিন্তু সেক্ষেত্রে অনেকটা সেভ হয়। এগুলো আপনি যেহেতু অ্যাম্পায়ারের কথা বললেন এবং আপনি যেহেতু ডিস্ট্রিবিউশনের কথা বললেন, আমি বেশ কয়েকটা বিষয়ে আসি। প্রথম ডিস্ট্রিবিউশনের যে পার্টটাতে আসি সেটা হচ্ছে যে আপনি জানেন যে যত দিন যাচ্ছে জনসংখ্যা বাড়ছে এবং কানেকশনের সংখ্যাও কিন্তু তত বেশি করে বাড়ছে। প্রথম আমার প্রশ্ন হচ্ছে এই প্রসঙ্গে, সেটি হচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় এমন প্রচুর ঘর বাড়ি আছে যে যেখানে একটা বাড়ির মানুষ তিনি একটা নতুন কানেকশন নিতে তিনি হাপিত্যেশ করছেন, দিনের পর দিন বিদ্যুৎ দফতরে যাচ্ছেন। দফতর বলতে আপনাদের যে রিজিওনাল যে অফিসগুলো রয়েছে, স্থানীয়ভাবে যে সাপ্লাই অফিস আছে, তিনি পাচ্ছেন না। তারা বলছেন যে এখন নাকি চট করে এখন নতুন কানেকশন দেওয়া নাকি যাচ্ছে না এবং নতুন কানেকশন নাকি এখন বিদ্যুৎ দপ্তর চট করে দিচ্ছেন না। এটার কারণটা কি আমি একটু জানতে চাইছি। আর দ্বিতীয়ত হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো বাড়িতে 3-4টে করে কানেকশন, এর ফলে সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা অসন্তোষ দেখা দিচ্ছে। আপনি একটু আমাকে জানাবেন যে এরকম কি কোনো নিয়ম কি আছে, বা এর কি বিদ্যুৎ দপ্তর কি কোনো নতুন সিস্টেম করেছে যে এখন হঠাৎ করে কাউকে কি দেওয়া যাবে না, মানে এটা সেরকম কোনো সিস্টেম কিছু নেই এখন, বরং দিন দিন আরো আপডেট হয়েছে। এখন যেটা হচ্ছে আপনি অ্যাপ্লাই করার মোটামুটি ধরুন 7 দিনের ভেতর কিন্তু কানেকশন লেগে যাওয়ার কথা। আচ্ছা, ঠিক আছে। এবং সেটার প্রসেস হচ্ছে কি, ধরুন আপনি টোটাল আপনার ডকুমেন্টেশন যদি ঠিকঠাক থাকলো, আপনি সমস্ত ডকুমেন্টেশন দিয়ে, আমাদের একটা ফর্ম আছে, ফর্ম দিয়ে আপনি অ্যাপ্লাইটা করলেন। ঠিক অ্যাপ্লাইটা করার পর আপনি রিসিভ নিয়ে নিলেন যে হ্যাঁ আমি অ্যাপ্লাই করে দিয়েছি। অ্যাপ্লাইটা করার পর আপনার কি হবে, ওই বিদ্যুৎ অফিস থেকে, যেখানে আপনার সিসিসি থেকে, কাস্টমার কেয়ার সেন্টার থেকে, সেইখান থেকে কিন্তু লোক পাঠানো হবে আপনার বাড়িতে, যে টোটাল আপনার বাড়ির কতটা এরিয়া আছে, হ্যাঁ, এবং পোল থেকে কতটা ডিস্টেন্স আছে, বাড়িতে কি কি আপনি ইকুইপমেন্টস লাগাতে চাইছেন, লাইট, ফ্যান থেকে আরম্ভ করে আপনার এসি, প্লাগ পয়েন্ট কতগুলো থাকছে, এগুলো সব কিন্তু উনি গিয়ে ক্যালকুলেট করবেন যে হ্যাঁ এই টোটাল জিনিস ওনার লাগছে, এবং সেই অনুযায়ী আপনার একটা লোড ফিক্স হবে যে আপনার টোটাল 1 kVA বা 2 kVA আপনার লোড কিন্তু দেওয়া হবে তারপরে হলো তো। এরপর বলে দিই, এরপর হচ্ছে ধরুন সেই লোড অনুযায়ী আপনার একটা কোটেশন বেরোবে। কোটেশনটা বেরোনোর পর তারপর সেটা আপনি টাকাটা জমা করবেন এবং WBSEDCL এর একদম ওয়েবসাইটেও জমা করতে পারেন, বা অফিসে গিয়ে ডাইরেক্টলি জমা করে রিসিপ্টটা নিয়ে নিলেন। এবার ওইটা হওয়ার পর মোটামুটি আপনার মিটার অ্যালোকেশন হয়ে যাবে। বেশ, ঠিক আছে। তো এই প্রসেসের মধ্যে আপনি যে প্রসেসটা বললেন সেখানে আমি একটা নতুন সংযোজন করে দিই, যে এই সমস্যাটা কোথায় বেশি হয় আপনি শুনলে বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে ধরে নিন যে একটা পুরনো বাড়ি বা যে কোনো একটা বাড়িতে সেখানে একটাই কানেকশন ছিল এবং সেই পরিবারটার হয়তো তারা আলাদা হয়ে গেছেন, ডিভাইড হয়ে গেছেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বড় ভাইয়ের নামে যে কানেকশন ছিল, বড় ভাই সেটাকে পুরো আলাদা করে ওই একই জমি, একই পর্চার ওপরে, একই জমির ওপরে তিনি তার ছোট ভাই আরো একটা কানেকশন নিচ্ছেন। দিন কয়েক পরে দেখা যাচ্ছে যে মেজো ভাইয়ের ছেলে সে কিন্তু আরেকটা কানেকশন নিচ্ছে। সমস্যাটা যেখানে হচ্ছে সেটা হচ্ছে যে একই প্লট নাম্বারের উপরে, একই জমির দলিলের উপরে, একই পর্চার উপরে, একই জায়গাতে এতগুলো কানেকশনের ক্ষেত্রে সমস্যাটা, এটা নিয়ে বহু মানুষ, আপনি জানেন যে বহু মানুষ, এটা শহরাঞ্চল থেকে মূলত এটা গ্রামাঞ্চলে বেশি দেখা যায়, যেহেতু গ্রামাঞ্চলে এই সমস্যাটা অনেক বেশি। কি মানে এটার সমাধানটা কি? সমস্যা বলতে দেখুন, অ্যাকচুয়ালি কি হয় যে একটা প্রিমিসেসের আন্ডারে আমার যেন বেশি কানেকশন না থাকে, ঠিক আছে, একের বেশি যেন কানেকশন না থাকে, এটা হচ্ছে সিস্টেম। এবারে কি হচ্ছে, অনেক ক্ষেত্রে ধরুন যখন ভাই ভাই আলাদা হয়ে গেল বা কিছু হলো, এবার সেইগুলোর যদি প্রপার ডকুমেন্টেশন করা যায়,
যে হ্যাঁ ওরা টোটালি আলাদা, বা হয়তো বাড়িটা যদি আলাদা দেখানো হয়, ঠিক আছে, বাড়ি আলাদা, সমস্ত কিছু প্রপার মেনটেন করে যদি করা যায় তাহলে অবশ্যই কোনো সমস্যা আচ্ছা, কিছু মানে নেই। ভাই তারা যে দুজন আলাদা হয়ে গেছে সেটা হ্যাঁ, একটা আলাদা সেটা কাগজ জমা আলাদা দিতে হবে। আলাদা ডকুমেন্টেশন রেডি করতে হবে, এবং তার আলাদা বাড়ির ট্যাক্সের কাগজ দেবে, সমস্ত কিছু আলাদা আলাদা দুজনের নামে দিয়ে সেটা কিন্তু তাহলে করা বাড়িটা যাবে। যতক্ষণ আলাদা হবে ততক্ষণ কিন্তু এটা হবে না। হবে না। এবার সেখানে আপনি অন্য কানেকশন নিলে অবশ্যই হয়ে যাবে, যেটা কমার্শিয়াল যদি আপনি নিয়ে নিলেন তাহলে সেক্ষেত্রে হয়ে যায়, কারণ একটা প্রিমিসিসে একটা যে কোনো ওয়ান টাইপ অফ কানেকশনই আপনার অ্যাপ্রুভাল নিয়ম অনুযায়ী। আচ্ছা, ঠিক আছে। এবার সেখানে যদি সেরকম কিছু স্পেশাল কেস হয় সেক্ষেত্রে তাদেরকে ওই বিভিন্ন রকমের ডকুমেন্টেশন করে সেগুলো করে তারপর সেটা ফুলফিল করা যাবে। আরেকটা বিষয় হচ্ছে, পরবর্তী বিষয় হচ্ছে, আপনি জানেন যে এই সময়টা যেহেতু একেবারে বর্ষার সময়কাল এবং এই সমস্যাটা আজকের নয়, দীর্ঘ সময় ধরে, এবং এটা শুধুমাত্র দুর্গাপুর, দক্ষিণবঙ্গ কিংবা উত্তরবঙ্গের সমস্যা নয়, এটা সামগ্রিকভাবে সারা ভারতবর্ষের সমস্যা। আমি সারা পৃথিবীর সমস্যাটা জানি না। সেক্ষেত্রে হচ্ছে যে এই যে বর্ষাকাল পড়লেই সামান্য একটু ঝড় বৃষ্টি হলেই কিন্তু বিদ্যুৎ চলে যায়। আমি জানি না আপনি কি বলবেন, এটা কিন্তু বেশ কয়েক বছর কিন্তু এই সমস্যাটা ছিল না। এই সমস্যাটা সাম্প্রতিক গত 1 বছর ধরে এই সমস্যাটা আবার মাথাচাড়া দিয়েছে। এটা আমরা বলছি, মানে এটা সাধারণ মানুষের অভিযোগ। এবং তারপরেই দেখা যাচ্ছে যে দীর্ঘক্ষণ ধরে বিদ্যুৎ আসছে না, এবং বিদ্যুৎ দপ্তরকে জানালে তারা সেভাবে রেসপন্স করছে না। যখন বিদ্যুৎ দপ্তরকে জানানো হচ্ছে তারা বলছে আমরা লোক পাঠিয়েছি, এবং আপনাদের কন্ট্রাকচুয়াল যে লেবার, তারা যেখানে চাকরি করেন, তারা যখন এসে কাজ করছেন তারা বলছেন দাদা আমরা কি করব, একটা বিরাট বড় এলাকা, আমাদের পক্ষে এতটা সার্ভিস দেওয়াটা অসম্ভব হয়ে উঠছে। এর কারণটা কি, মানে এই সমস্যাটা এতটা প্রবল হওয়ার কারণটা কি? এটা কি ম্যানেজমেন্টের সমস্যা, নাকি দফতরের কোনো সমস্যা, নাকি সরাসরি সামান্য ঝড় বৃষ্টি হলেই এই সমস্যাটা এতটা বেড়ে যাচ্ছে কেন? না, বেড়ে যাচ্ছে বলতে দেখুন, সব থেকে প্রথম যেটা হচ্ছে যে এতটাই ভাবে আমরা ইলেকট্রিসিটির সাথে অতপ্রতভাবে জড়িত হয়ে গেছি, ঠিক আছে, যেখানে আমাদের 2 মিনিট যখনই পাওয়ার সাপ্লাই অফ হচ্ছে আমরা কিন্তু আর থাকতে পারছি না, এটা অধৈর্য হয়ে যাচ্ছি। এই জায়গাটা কিন্তু একটা এসে গেছে প্রত্যেক মানুষের মনে, সেটা আমি হই আপনি হই, প্রত্যেক মানুষের মনে কিন্তু এই জায়গাটা একটা কিন্তু চলে এসেছে। এবার সেই জায়গায় কি হচ্ছে, বাকি যেটা টেকনিক্যাল পার্টে হচ্ছে, দেখুন যখনই লাইটেনিং হচ্ছে, ঠিক আছে, সেই মুহূর্তে যদি লাইনটা অফ না করা হয় তাহলে কি হবে, ওই বিদ্যুৎ যখন পড়ছে লাইনের ওপর, দেখবেন বাড়ির আপনার টিভি ফুটে যাচ্ছে, ফ্রিজ ফুটে যাচ্ছে, এই যে জিনিসগুলো হতো এখন কিন্তু সেটা খুব কমে গেছে। কারণ হচ্ছে কি, যখনই আপনার লাইনের ওপর বিদ্যুৎ পড়বে তখন সেই লাইনটা তো ফ্লো, ওভার কারেন্ট তো ফ্লো হবে। এবার সেটা যদি ফ্লো হয়, হাই ভোল্টেজ যদি ফ্লো হয়, তাহলে স্বাভাবিক ব্যাপার যা যা আমার বাড়িতে আছে সব কিছু ফুটে যাবে। এবং সেই সাথে আমাদের যে কন্ট্রোল রুমে আছে বিভিন্ন জিনিসপত্র, যন্ত্রপাতি যেগুলো সব লাগানো আছে, ব্রেকার থেকে আরম্ভ করে সমস্ত কিছু, সেগুলো নিয়েও রিস্ক থেকে যায়। তো যার জন্য কি হয়, যখনই ধরুন আপনার এই এরিয়াটাতে দেখছেন যে আপনার বৃষ্টিটা হচ্ছে না, কিন্তু পাওয়ারটা তো এখান থেকে আসছে না, পাওয়ারটা আসছে হয়তো ধরুন 40 কিলোমিটার দূর থেকে, সেইখানে হয়তো কোনো রকমে বড় দুর্যোগ সেখানে চলছে, সেই কারণটার জন্য কিন্তু তখন ওখান থেকে অফ করা থাকছে। সেটা অফ করা কারণ হচ্ছে ওটাই, যে যাতে আমার যে জিনিসপত্রগুলো আছে সেগুলো যেন সেফটি থাকে, সেফটির জন্য সেটা অফ করা হয়, ঠিক আছে। এবার সেকেন্ড পার্টে যেটা হচ্ছে যে কাজ করার যে সমস্যা বলছেন, কাজ করার ব্যাপার হচ্ছে যে আমাদের যে যারা কর্মীরা আছে তারা কিন্তু একদম মানে কি বলবো অক্লান্ত পরিশ্রম করছে, নিঃসন্দেহে, ঠিক আছে। এবং দেখবেন আপনি মৃত্যুর পরোয়া না করে তারা কাজ করে, তারা প্রচুর বৃষ্টি হোক ঝড় হোক তার মধ্যেই কিন্তু তারা বেরিয়ে গিয়ে তারা কিন্তু পাওয়ার সাপ্লাইটাকে রিস্টোর করার জন্য যা দরকার সেগুলো করে। এবং আপনি দেখেছেন যে বিগত আমফান বলুন বা আইলা বলুন, সেই সব ঝড়ের ক্ষেত্রেও আমরা দেখেছি তারা কিন্তু 1 থেকে 2 দিনের মধ্যেই কিন্তু টোটাল সার্ভিসটাকে রিস্টোর করে দিয়েছে, এত বড় দুর্যোগের পরে। হ্যাঁ, সেইটা কিন্তু অন্য কোনো পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে সম্ভব হয়ে ওঠেনি। আমরা উড়িষ্যাতেও দেখেছি, ঠিক আছে। তো সেই জায়গাগুলো কিন্তু হয়ে ওঠেনি, যেখানে কিন্তু WBSCDCL দেখেছি, মন্দারমণি দেখেছি, সুন্দরবনে দেখেছি, সেখানে দেখেছি আমাদের WBSCDCL কিন্তু সেটাকে কিন্তু তাড়াতাড়ি খুব দ্রুততার সঙ্গে কিন্তু রিস্টোর করে দিয়েছে। তো সেহেতু সেই দিক দিয়ে কোনো রকম মানে অসন্তোষের কারণ থাকা উচিত নয়। আপনি যে অসন্তোষের কারণ বলছেন, আমি আপনাকে আরো একটা খুব একটা ঘোরতর সমস্যার কথা বলি। সেটা হচ্ছে আমরা দিন প্রতিদিন নিত্য নৈমিত্তিক আমরা দেখতে থাকি, এই যে প্রতিনিয়ত আমরা হুকিং এর সমস্যা দেখি, এটা প্রবল সমস্যা।
একটু আগেও আমরা সেই ছবি আমরা আমাদের দর্শক বন্ধুদের কাছে তুলে ধরছিলাম, আমাদের জেলা থেকে বিভিন্ন প্রতিনিধিরা সেই ছবিও আজকে পাঠিয়েছেন আপনাদের কাছে, তারা তুলে ধরেছেন। সেটা হচ্ছে যে এই যে হুকিং সমস্যা, এই সমস্যাটা আপনি জানেন যে আপনি যখন ছোটবেলায় ছিলেন তখন এই সমস্যা শুনেছেন, যখন পড়াশোনা করেছেন, যখন চাকরি করতে এসেছেন, আমরাও কিন্তু শুনছি। প্রথমত হচ্ছে যে হুকিং সমস্যাটার সমাধান না হওয়াটা একটা জায়গা হচ্ছে এটা সঠিকভাবে নজরদারি না করা। দ্বিতীয়ত হচ্ছে আমার যেটা জানার কথা, এই যে হুকিং হলো, হুকিং করার ফলে তিনি বিদ্যুৎ নিচ্ছেন। ধরে নেওয়া যাক আমার রাস্তায় কোনো একটা দোকান আছে কোনো জায়গায়, আমি একটা হুকিং করলাম আমার বাড়িতে, বিদ্যুৎ বিলটা তো কারো ঘাড়ে চাপলো, এই বিলটা কে দেয়? আর এই বিলটা দেওয়ার কথা কার? একটা হচ্ছে হুকিং, দ্বিতীয়ত ধরুন রাস্তার ওপরে এই যে লাইটগুলো, স্ট্রিট লাইটগুলো, এই যে এখানেও দেখছি স্ট্রিট লাইটগুলো আছে, এর বিলটা দেয়টা কে? দেখুন আর হুকিংটা, এই বিলটা চাপে কার মাথার উপর? এটা কিন্তু অনেকেই বলেন যে এত এত আলো জ্বলছে, টাকা তো দিচ্ছি আমরাই, কি বলবেন? না দেখুন হুকিংটা হচ্ছে যে সব কিছুর পজিটিভের সাথে কিন্তু নেগেটিভ একটা থাকবেই। ঠিক। কারণ দিন যদি হয় আমার রাত কিন্তু হবেই, স্বাভাবিক ব্যাপার। তো সেহেতু পজিটিভ যে জিনিসগুলো আছে, যে এখন যেরকম ধরুন সমস্ত প্রায় ম্যাক্সিমাম ধরুন সমস্ত পরিবারেই আমাদের কিন্তু কানেকশন নিয়ে নিয়েছে। এবার কিছু সামান্য পরিমাণ যেগুলো হুকিং হচ্ছে সেগুলো আমি বাইরে রাস্তার বিভিন্ন মানে দোকানদারদের কথা বলছি, তাদের ক্ষেত্রে বিভিন্ন সময় দেখা যায় যে তারা হুকিং করে। এবার সেইগুলো দেখুন, সেগুলো হচ্ছে আমরা নিজেরা যদি যতদিন না নিজেরা সচেতন হব ততক্ষণ কিন্তু এই জিনিসটা খুব একটা প্রশাসনিকভাবে যে করা যাবে সেই জিনিসটা কিন্তু আপনি বলছেন যে আমাদের সচেতন হতে হবে। হ্যাঁ, নিজেদের সবথেকে বড় সচেতন হতে হবে। আমি জানতে চাইছি এই বিদ্যুতের বিলটা কার মাথার উপর চাপে? বাকি এবার ধরুন কিছু যেরকম হচ্ছে যেটা স্ট্রিট লাইট বা এগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু টোটাল মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত এরিয়া হলে পঞ্চায়েত, আচ্ছা, এবং সেই সব এরিয়ার উপরে কিন্তু সেই অফিসে কিন্তু বিল যায়। বেশ। এবং ধরুন টোটাল মিউনিসিপ্যালিটির যেগুলো চলছে সেগুলো কিন্তু মিউনিসিপ্যালিটির আন্ডারে বিলটা যাচ্ছে এবং ওনাদেরকে সেই বিলটা পে করতে হবে। এবং যদি হুকিং হয় তাহলে হুকিং এর বিদ্যুতের বিল কিন্তু সেটাও এক্সট্রা ভাবে কিন্তু ওখানে চেপে যাচ্ছে, হয় সেখানে কিংবা ব্যক্তিগত বিদ্যুৎ বিল। ব্যক্তিগততে চাপবে না, কারণ আপনার মিটার তো আলাদা সেপারেট করা আছে। এবার কি হচ্ছে, আলটিমেটলি ধরুন সরকার যদি টাকাটা দেয়, ভর্তুকিটা যদি সরকারকে দিতে হয়, বাকি তো সেই ঘুরে ফিরে মানুষের ট্যাক্স থেকেই তো সেটা যাচ্ছে। বা সরকারের টাকা যদি অযথা নষ্ট হয় সেটা তো সবার ক্ষেত্রেই সেটা খারাপ ব্যাপার না? তো ঠিক তাই, সেটাই একটা মেন জায়গা। বাকি সব থেকে যেটা হচ্ছে নিজেদেরকে আমাদের সচেতন হতে হবে। বাকি তো ডিপার্টমেন্টের তরফ থেকে নাম্বারও দেওয়া আছে, ধরুন যে কোনো জায়গাতে যদি চুরি হচ্ছে আমরা সেটা দেখছি, তাহলে সেটা এগেনস্টে কমপ্লেন দিলে সেটা প্রশাসনিকভাবে কিন্তু সেটার ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা। একদম একদমই আমার সঙ্গে বহু রকমের এরকম কেস আছে, বহু রকমের যেগুলো আমাদের ডিপার্টমেন্ট থেকে গিয়ে তাদেরকে ধরে ফাইন থেকে আরম্ভ করে বহু কিছু হয়, এগুলো বহু রকমের হয়। আমরা দর্শক বন্ধুদের জানিয়ে রাখি যে আজকে আমার সঙ্গে এই মুহূর্তে রাজ্য বিদ্যুৎ পর্ষদের বিদ্যুৎ কর্মী অরূপবাবু আমার সঙ্গে আছেন, অরূপ কর্মকার, এবং তিনি এই মুহূর্তে যে কথাটি বললেন যে কোথাও যদি আপনারা বিদ্যুৎ চুরি দেখেন, অর্থাৎ আমি বলছি মুখে কিন্তু আমি কোনো স্টেপ নিচ্ছি না, আজ আপনি নিচ্ছেন না, কাল পরশু উনি নিচ্ছেন না, পরের দিন আমার ভাই নিচ্ছে না, এই করতে করতে একটা সময় কিন্তু একটা ভয়াবহ আকার ধারণ করছে। রাজ্য বিদ্যুৎ পর্ষদ অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের যে বিদ্যুৎ পর্ষদ, সেই দফতরের তরফে যদি আপনি কোথাও দেখেন যে বিদ্যুৎ চুরি হচ্ছে, তাহলে তার জন্য একটি টোল ফ্রি নাম্বার পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদের তরফে জারি করা আছে। সেই টোল ফ্রি নাম্বারটি হলো 1800-3452-787। আমি আরও একবার আপনাদের জানিয়ে রাখি যে 1800-3452-787 এই নম্বরে আপনারা চুরি যদি হয়, অর্থাৎ বিদ্যুৎ চুরি, তাহলে অতি অবশ্যই আপনারা সরাসরি বিদ্যুৎ দফতরে জানাতে পারেন। এছাড়া আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে, আপনার যদি কোনো অভিযোগ থাকে, আপনার যদি কোনো সমাধান করার থাকে, তাহলে আপনার যে টোল ফ্রি নম্বর রাজ্য বিদ্যুৎ পর্ষদের, সেই নাম্বারটি হলো 1800-345-320, 1800-345-320। এই নম্বরে আপনি আপনার তরফে যদি কোনো অভিযোগ থেকে থাকে, সেটা যার বিরুদ্ধেই অভিযোগ হোক, সেটা মানে বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে অভিযোগ হতে পারে, কোনো আধিকারিকের বিরুদ্ধে হতে পারে, আপনার পাড়ার কোনো অভিযোগ হতে পারে, আপনার পাশের প্রতিবেশীর কোনো অভিযোগ হতে পারে, আপনি সেই অভিযোগটি জানাতে পারেন। এরপরে আজকে আমরা যেহেতু অরূপবাবুকে পেয়েছি এবং টেকনিক্যালি আমি যতদূর জানি এদের ভীষণ সাউন্ড, আমরা বেশ কয়েকটি বিষয়কে আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। আপনারা জানেন যে আমাদের দেশের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই কিন্তু
মিটারে গ্যাসের যে পাইপলাইন তার পরিষেবা কিন্তু শুরু হয়েছে। আমি নিজেও গিয়ে নয়ডাতেও এই পরিষেবা দেখে এসেছি। এর পাশাপাশি আমাদের এই রাজ্যে বিদ্যুৎ নেওয়ার অর্থাৎ নতুন কানেকশন নেওয়ার ক্ষেত্রে এবং সরবরাহ করার ক্ষেত্রে রাজ্য বিদ্যুৎ পর্ষদ অনেকগুলো নতুন নতুন কিন্তু নিয়ম আনছে। প্রথম যে নিয়মের কথায় আসি অরবাবু, সেটি হচ্ছে যে এতদিন পর্যন্ত যে একটা ট্র্যাডিশন ছিল যে 3 মাস অন্তর অন্তর বিল জমা দেওয়া যাবে এবং দিতে হবে, এখন এবং কেউ কেউ সেটা মানে মান্থলি বেসিকে জমা দিতেন। এখন যেটা জানা যাচ্ছে যে সেটা হচ্ছে নাকি এখন প্রতি মাসে নাকি বিদ্যুৎ বিল আসবে। আপনার কাছে নিয়ে কি খবর আছে এবং বিষয়টা কি? এবার কি প্রতি মাসে মাসে বিদ্যুৎ বিল আসবে? মাসে দেখুন ব্যাপারটা প্রথম থেকেই আছে যে আমরা মাসে মাসে বিলটা কিন্তু জেনারেট হয়, দেখবেন পুরো মাস ওয়াইজ লেখা থাকে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3 মাসের হয়তো একসাথে বিলটা করে দেওয়া থাকে, তো মান্থলি ওয়াইজ থাকে। এবার কি হচ্ছে, ক্যালকুলেশনটা টোটালটা একসাথে করা থাকে। আচ্ছা, হ্যাঁ, এবার যদি মাসে মাসে যে বিলটা, যেটা হচ্ছে বিভিন্ন মানুষের সমস্ত জায়গা থেকে বিভিন্ন যে ক্ষোভ বিক্ষোভগুলো আসছিল যে 3 মাসের বিল একসাথে দিতে হচ্ছে বা এ হচ্ছে, সেই সব কারণের জন্য কি হচ্ছে, কিছু স্মার্ট মিটারে যেরকম হচ্ছে মান্থলি বিলটা কিন্তু জেনারেট হবে। ঠিক আছে, এবার সেইটাতে কি হচ্ছে, ধরুন যে বিলটা আমার 3 মাসে আসছিল সেটা অ্যামাউন্টটাকে 3 মাসে ভাগ করা ছিল, সেটা তো এখনো ভাগ করা থাকছে। এবার সেই জায়গাটাতে কি হবে, আমার ইউনিটটা মাসে মাসে ভাগ করা থাকবে। আচ্ছা, যে আমার প্রতি মাসে যে যে ইউনিট হলো সেই অনুযায়ী কিন্তু বিলটা তখন বাড়তি ভর্তুকি দিতে হবে? বাড়তি কোনো কিছু দিতে হবে না, যেমন ছিল সেই অনুযায়ী কিন্তু বিলটা আসবে। তাহলে ফারাকটা কোথায় হলো? ফারাকটা কোথাও না, ফারাকটা হচ্ছে মানুষের একটু 3 মাস পর পর আসলে এটা প্রতি মাসে মাসে আসবে, এটা প্রতি মাসে তখন। আচ্ছা, এবার সেটাতে একটা সুবিধা হচ্ছে যে আমরা মান্থলি ওয়াইজ দিতে পারবো। সেটা এখনো দেওয়া যায় মান্থলি? হ্যাঁ, এখনো দেওয়া যায়, কিন্তু যখনই আপনি একসাথে বিলটা দেবেন সেক্ষেত্রে কি হচ্ছে, আপনার স্পেশাল রিবেট থাকছে। আচ্ছা, হ্যাঁ, এবার ধরুন 3 মাসের বিল আমি একসাথে দিলাম, তাহলে কিন্তু একটা স্পেশাল রিবেট থাকে। সেটা কি প্রথম মাসেই? হ্যাঁ, প্রথম মাসেই আপনাকে প্রথম যে ডিউ ডেট আছে তার আগে দিতে হবে, এবং সেটা সব থেকে আরও সুবিধা যদি আপনি বিলটাকে অনলাইন পে করেন। আচ্ছা, ঠিক আছে, তার জন্য একটা পার্সেন্টেজ ছাড় দেওয়া, তখন আবার আপনার আরও 1.5%-এর মতো 1%-এর মতো ওটা ক্যালকুলেট হয়ে আপনার অ্যামাউন্ট অনুযায়ী ওটা কিন্তু ছাড় পাবেন। বেশ, তো ভালো রকমের একটা ছাড় কিন্তু ওটা পাওয়া যায় যদি আমি ডিউ ডেটের আগে যদি অনলাইনে পে করে দিই। আবার অনলাইনে পে করলে আমাদের বিদ্যুৎ সহযোগী অ্যাপ আছে, মোবাইল অ্যাপ থেকেও করতে পারেন বা ওয়েবসাইট থেকে ডাইরেক্ট গিয়ে সেখান থেকেও পে করা যায়। তো সেখানের মাধ্যমে পে করলেও কিন্তু এটা আরও সুবিধাজনক। সম্প্রতি একটি বিষয় যা অন্ততপক্ষে বিদ্যুতের গ্রাহকদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, তা হলো সেটি হচ্ছে কোট আনকোট স্মার্ট মিটার। আপনারা কি ইতিমধ্যেই স্মার্ট মিটারের পরিষেবা শুরু করে দিয়েছেন? এবং আমি একটু জানতে চাইছি যে স্মার্ট মিটার জিনিসটাই কি, মানে অ্যাকচুয়ালি সাধারণ মানুষের মধ্যে আমার মনে হয় যেটা দর্শকদের জানা খুব দরকার যে স্মার্ট মিটার বিষয়টাই কি, স্মার্ট মিটারের ফাংশনটাই কি, এবং স্মার্ট মিটার হওয়ার পরে পুরোপুরি হয়ে যাওয়ার পরে এর সুবিধাটা কি পাবেন সাধারণ মানুষ? সুবিধা হচ্ছে, দেখুন স্মার্ট মিটার হলে ওই যেটা অলরেডি এগুলো স্মার্ট মিটার, প্রতিটা মিটারই এখন বর্তমানে স্মার্ট মিটার, ডিজিটাল মিটার সবই। এবার এইগুলো নতুন স্মার্ট মিটার যেগুলো আছে সেগুলো আপনার টোটাল তার মধ্যে একটা করে মোডেম দেওয়া থাকবে। ঠিক আছে, এবং সিম দেওয়া থাকবে, সেটার মধ্যে থেকে অনলাইনে কিন্তু সেটা চেক করা যাবে। আচ্ছা, যাতে কোনো রকম মিটারে যদি কোনো কিছু ট্যাম্পারিং করা হয় বা কোনো কিছু করা হয় সেগুলো সব কিন্তু ওখানে রেকর্ডেড থেকে যাচ্ছে। ঠিক আছে, এবার কি হচ্ছে, যেটা হচ্ছে মান্থলি ওয়াইজ যে বিলটা হবে সেইটার একটা সবথেকে বড় সুবিধা। ঠিক আছে, এবং সেটাতে কেউ যদি চাইছে যে আমি অ্যাজ এ প্রিপেড নেবো, যেমন আমরা মোবাইলে কি করছি, এখন মোবাইলে আগে রিচার্জ করে নিচ্ছি, রিচার্জ করার পর আমি কিন্তু কথা বলতে পারছি। যেদিন বিল হবে চলুক বা না চলুক, এই যে আপনি যেগুলো বলছিলেন যে মিনিমাম একটা চার্জেস এইগুলো যে দিতে হয় সেগুলো তখন আর সেগুলো থাকবে। এবার সেগুলো কি হচ্ছে, সেগুলো আমার কম হয়ে যাচ্ছে। আমার ধরুন একসঙ্গে একটা অ্যামাউন্ট আমি বিশাল বড় অ্যামাউন্ট ড্রপ করছি, সেটাতে একটা প্রবলেম হতেই পারে অনেক মানুষের। সেখানে যদি আমি কম করে দিতে থাকে তাহলে কি হবে, সেই সুবিধাটা একটা পেয়ে যাচ্ছি। প্লাস হচ্ছে কি, ধরুন ডিসকানেকশন হয়ে যায়, অনেক সময় বিল বাকি থাকলে সেটা ডিসকানেকশনে চলে যায়। এবার ডিসকানেকশন হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে কী হবে, মাসে মাসে দিতে থাকলে তার সেই জিনিসগুলো হবে না, একটা হিউজ লম্বা পেন্ডিং পড়ে যাচ্ছে। এবার সেটা হবে না। নেক্সট কি যে আপনি স্মার্ট মিটারের কথা বলছেন, সেটা কি ইতিমধ্যে আপনারা কি জারি করে দিয়েছেন? কিছু কিছু জায়গায় স্মার্ট মিটার অলরেডি লেগে যাচ্ছে। আপনার মানে মোবাইল রিচার্জের মতো গোটা? হ্যাঁ, সেগুলো লাগছে।
যদি আচ্ছা, কেউ সেরকমও সিস্টেম আছে, হ্যাঁ। মানে আমিও চাইলে পেতে পারি একদম যে আমি যতটা আমি রিচার্জ করব আমি ততটাই বিদ্যুতের বিল পড়াবো। আচ্ছা, এবার সেটা এখনো এই এরিয়াতে আপনার লেগে গেছে, সিটি সেন্টার চত্বরে মোটামুটি কিছু কিছু জায়গায় কিছু কিছু লেগে গেছে। এবার অনেকে কি হচ্ছে যে ধরুন আমার সুবিধা হচ্ছে, আমি থাকি না বা এরকম বয়স্ক আমার শেষ হয়ে গেলে আমি সঙ্গে সঙ্গে আমি আবার অনলাইনে রিচার্জ করে রিচার্জ দিলাম, কোনো অসুবিধা নেই, লাইন কিন্তু চলতে থাকলো। রিচার্জ শেষ, রাত্রিবেলা আপনি নেই, আপনি বাইরে আছেন, আবার আপনার বাবা মা বাড়িতে আছে, রিচার্জ শেষ হয়ে গেল, তাহলে কি সেই মুহূর্তেই লাইট, ফ্যান, এসি, গ্যাজেটস সব কি সেই মুহূর্তেই স্তব্ধ হয়ে যাবে? না, সেটা হবে না। এটাও একটা কি প্রসেস? এটাও একটা মানুষের মনে একটা ভুল মানে আর কি এটা তো দেখুন, ধারণা আমরা তো থাকে। ভাবতেই পারি, তাই হ্যাঁ, না ওটাই স্বাভাবিক, আর সবাই ওটাই কারণ ভাবে। ধরুন, আমার ফোনের যদি রিচার্জ শেষ হয়ে যায় তাহলে আমি তো কাউকে ফোন করতে পারবো না, আমার সঙ্গে সঙ্গে ইন্টারনেট stop হয়ে কানেকশন যাবে, বন্ধ হয়ে একদম, যাবে। একদম। ঠিক তেমনি ধরে নেওয়া যাক যে রাত 2টোর সময় আমার রিচার্জ শেষ হয়ে গেল, আমার ফোনে চার্জ নেই, তাহলে সেই মুহূর্তে কি সব বন্ধ হয়ে যাবে? না, কিভাবে সেটা বাড়তি পরিষেবাটা পাবো? সেটার ক্ষেত্রে দেখুন, একটা ওখানে লিমিট সেট থাকে, ঠিক আছে? লিমিটটা এরকমই থাকবে যে ধরুন আমার 500 টাকা, 1000 টাকা, আমার যেটা মনে হলো যে ওখানে আমি রিজার্ভ রাখবো, আচ্ছা, ঠিক আছে? এবার সেই রিজার্ভ অ্যামাউন্ট যখনই থাকবে, ধরুন আমি 500 টাকা রিজার্ভ রেখেছি, আচ্ছা, আমি টোটাল রিচার্জ করেছি 3000 টাকা, আচ্ছা, তাহলে 2500 টাকা যখনই আমার খরচা হয়ে গেল, 2500 খরচা হয়ে যাওয়ার পরে যখনই 500 ঠিকে গেল, ঠিক আছে, 499 যখনই নিচে এলো, তখন কিন্তু মিটার থেকে আপনার সিগন্যাল দিতে থাকবে, ও অ্যালার্ম সেট হয়ে যাবে, আচ্ছা, অটোমেটিক্যালি আপনাকে অ্যালার্ম দিতে থাকবে, ঠিক আছে? মিটার অ্যালার্ম দেবে না মিটার অ্যালার্ম, আপনার ফোনে অ্যালার্ম? না, মিটার অ্যালার্ম দেবে। মিটার আপনার টিক টিক করে বিপ করবে আর কি। এবার তখনই আপনি বুঝতে পারবেন যে তাহলে কিন্তু আমার এখানে কিন্তু মোটামুটি গাড়িতে পেট্রোল শেষ, হ্যাঁ, পেট্রোল শেষ হয়ে গেছে। এবার আপনার মোবাইলে মেসেজও চলে যাবে যে আপনার মিনিমাম ব্যালেন্সের নিচে নেমে গেছে, এবার আপনাকে রিচার্জ করতে এবার আপনাকে রিচার্জ করতে হবে। এবার ধরুন 500 টাকা যখন আপনি রেখে দিলেন, যার যেরকম সুবিধা অনুযায়ী সেই অনুযায়ী আপনি মিনিমাম ব্যালেন্সটা সেট করে রেখে দিলেন। এবার যতক্ষণ না মিনিমাম ব্যালেন্সটা শেষ হবে ততক্ষণ তো আর ইয়ে হবে না, এবার তার মধ্যে ওই টাইমের মধ্যে আপনি রিচার্জ আবার করে নিলেন, তাহলে আরামসে কোনো অসুবিধার কিছু নেই। আচ্ছা, আমি জানতে চাইছি এই যে আপনারা যে স্মার্ট মিটারের কথা বলছেন, তার কারণ দেখুন, এই বিদ্যুৎ বিল বাড়া আর বিদ্যুৎ বিল কমা আর সাধারণ মানুষের মধ্যে বিদ্যুৎ বিল নিয়ে তীব্র চরম অসন্তোষ। আপনি জানেন যে মাঝে মধ্যেই দেখা যায় যে বিদ্যুৎ বিল বাড়ানোর প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক দল, অর্থাৎ যে রাজ্যে যারা ক্ষমতায় থাকে ঠিক তার বিপরীত যারা বিরোধী দল, তারা মাঝে মধ্যেই রাস্তায় নামে, এবং নামাটাও স্বাভাবিক, কারণ এটা সাধারণ মানুষের একটা প্রশ্ন। আমি জানতে চাইছি, এই যে আপনারা একটা বিরাট পরিবর্তন আনছেন, অর্থাৎ আনছে মানে পশ্চিমবঙ্গ সরকার আনছে, রাজ্য বিদ্যুৎ পর্ষদ আনছে, এবং আপনারা যেহেতু কর্মী, আপনারা যেহেতু মাঠে ময়দানে নেমে কাজটা করেন, একের পরে এই যে মিটারগুলো চেঞ্জ করা হচ্ছে, আপনারা যে গোটা সিস্টেমটাকে চেঞ্জ করতে চাইছেন, আমি একটু আপনাকে জানতে চাইছি যে আগামীর সাম্প্রতিককালের যে চেঞ্জ, তার মধ্যে একটা হলো স্মার্ট মিটার, আর কি নতুন কিছু আপনারা চেঞ্জ কিছু আনছেন পর্ষদের তরফে? আর নতুন চেঞ্জ বলতে এই যে ধরুন টোটাল যে সিস্টেমের লাইনগুলো আছে সব কিন্তু যেগুলো এলটি লাইন আছে, মানে আমাদের ছোট যেগুলো গ্রামে গঞ্জে বা আপনার শহরের যে লাইন থেকে ডিস্ট্রিবিউশনটা পাচ্ছি আমরা, সেই লাইনগুলোকে মোটামুটি কেবল লাইনের কনভার্ট করার চলছে অলরেডি প্রক্রিয়া, সেগুলো মোটামুটি হয়ে যাবে কিছুদিনের মধ্যে। সমস্ত সেই জায়গাটাতে কী হবে, অনেকটা সেফটি চলে আসবে, এবং যে এই দুর্ঘটনাগুলো ঘটার বা সেগুলো কিন্তু অনেকটা ওখান থেকে সেফ সাইডে চলে আসবে। ভবিষ্যতে কি পুরো লাইনটাই কি একদম পুরো লাইনটাই আন্ডারগ্রাউন্ড হবে? না, আন্ডারগ্রাউন্ড হবে না, ওভারহেড থাকবে। এবার ওভারহেড কেবল দিয়ে সেটাকে কানেকশন করা থাকবে। আচ্ছা, যেগুলো নেকেড ওয়্যার থাকছে এখন সেগুলো ওভারহেড কেবল হয়ে যাবে। আচ্ছা, এবার কিছু জায়গায় যেগুলো না ধরুন সুবিধা রয়েছে, সেগুলো না যেরকম নর্মাল আন্ডারগ্রাউন্ড করার বা করতে হচ্ছে, কিছু করার নেই, সেগুলো আন্ডারগ্রাউন্ড থাকছে। বাকি এই মিটারের যে পার্টটা, সেই মিটারগুলো সুবিধার জন্য সব কিছু করা হচ্ছে আর কি, যাতে মানুষেরও সুবিধা হয়, ক্ষোভ বিক্ষোভটা অনেকটা কমে, সেই জিনিসগুলোর জন্য নজর রেখেই। মাঝে মধ্যে আমরা একটা কথা শুনতে পাই, এবং বিভিন্ন সমস্যা, বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে, যে পশ্চিমবঙ্গ সরকারের যে বিদ্যুৎ কনজামশন, যে বিদ্যুৎ পশ্চিমবঙ্গ সরকার উৎপাদন করে, সেই পরিমাণের বিদ্যুতের চেয়েও নাকি যে বিদ্যুৎটা সেটা নাকি সরবরাহ করা হয়। আমরা একটু এই বিষয়টা একটু জানতে চাইছি যে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আমাদের রাজ্যে কোথায় কোথায় বিদ্যুৎ আমরা পাই, মানে বিদ্যুৎ জেনারেট হয় আমাদের রাজ্যে,
এবং সেখান থেকে কতটা পরিমাণ বিদ্যুৎ আমরা পাচ্ছি আর কতটা পরিমাণ বিদ্যুৎকে আমরা অন্য রাজ্যকে কি দিতে পারছি? দেখুন অ্যাকচুয়ালি কি হয়, যখন আমাদের এই যে জেনারেশনগুলো আছে, যেমন এখানে আমাদের ডিপিএলও আছে, ঠিক আছে, বক্রেশ্বর আছে, সাঁওতাল ডি আছে, তো সেইগুলো জেনারেশন যখনই হচ্ছে বিদ্যুৎটা, জেনারেশন থেকে হওয়ার পর কিন্তু সেটা ট্রান্সমিশনে চলে আসছে। ট্রান্সমিশনে চলে আসার পর সেটা কিন্তু গ্রিডের মধ্যে চলে আসে। আচ্ছা, ঠিক আছে, এবার গ্রিডটা অল ওভার ইন্ডিয়াতে গ্রিড কানেক্টেড। কিছুদিন আগে 2-3 বছর আগে হয়েছিল যেটা গ্রিড ফেল হয়ে গেছিল, টোটাল কিন্তু অল ওভার ইন্ডিয়া পুরো পাওয়ার কাট হয়ে গেছিলো। তো গ্রিডটা ফেল হওয়ার জন্য তখন ওটা হয়ে গেছিলো। তো এবার কি হচ্ছে, যে পরিমাণটা আসছে তারপর সেটাকে গ্রিডে দিয়ে দেওয়া হচ্ছে, যেটা এখানে লাগছে সেটা লাগছে, বাকিটা কিন্তু গ্রিডে চলে যাচ্ছে। সেম ওয়াইজ কি হচ্ছে, যখন আমাদের ডিমান্ডটা বেড়ে যাচ্ছে গ্রীষ্মকালে, তখন কিন্তু ওই গ্রিড থেকেই আমরা আবার সেখান থেকে আবার চলে আসছে, তাহলে জায়গাটা রিজেনারেট করতে পারছে, সেখান থেকে আবার নিয়ে নেওয়া যাচ্ছে। আচ্ছা, বুঝতে পারলেন তো? এই সিস্টেমের মধ্যে দিয়ে সেটা কি আমাদের রাজ্যে যে বিদ্যুৎ উৎপাদন হয় আমরা কি অন্য রাজ্যকে সেটা ধার দিই? হ্যাঁ, সেটা সব স্টেটের মধ্যেই সেটা সেইভাবে চলে, মানে সেই আদান প্রদানটা জারি আছে। একদম। আমাদের রাজ্যে বিদ্যুৎ উৎপাদন কারা কারা করে? একটা হচ্ছে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড করে, আমাদের ডিপিএল আছে, বাকি আমাদের ডিবিসি আছে, পিডিসিএল আছে, ডিবিসি আছে, এইগুলো সব মিলে মোটামুটি প্রোডাকশন যেটা হচ্ছে, জেনারেশনটা যেটা হচ্ছে, সেই জেনারেশনটা হচ্ছে, সেইগুলো হয়ে তারপর সেটা আস্তে আস্তে নিজস্ব কিছু চ্যানেলে ডিস্ট্রিবিউট হচ্ছে, আবার বাকি গ্রিডে চলে যাচ্ছে। আপনি যেহেতু শুরুতেই ডিপিএল এর কথা বললেন, আমি আপনার কাছ থেকে জানতে চাইছি যে পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব একটি প্রতিষ্ঠান, নিজস্ব সংস্থা, মাঝে মধ্যে আমরা এই কথাটা শুনতে পাচ্ছি, এবং দেখুন এটা নিয়ে কোনো দ্বিমত নেই যে ডিপিএল ছিল দুর্গাপুরের শুধু নয় দক্ষিণবঙ্গের একটা ঐতিহ্যের প্রতিষ্ঠান, বিদ্যুৎ আমদানি এবং রপ্তানি করার ক্ষেত্রে, বিদ্যুতের আদান প্রদানের ক্ষেত্রে। আমি একটু আপনার কাছ থেকে জানতে চাইছি যে এই মুহূর্তে ডিপিএল এর অবস্থাটি কোন জায়গায় দাঁড়িয়ে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে? কোন টাওয়ারটা ভাঙা হলো আর কোন টাওয়ারটা জোড়া হলো, এটার চেয়েও মূল হচ্ছে যে ডিপিএল এর যেটা কাজ, অর্থাৎ বিদ্যুৎ উৎপাদনের যে মূল জায়গাটা, ডিস্ট্রিবিউশন, ওভারঅল মানে বিদ্যুৎকে বাংলায় সরবরাহ করার ক্ষেত্রে ডিপিএল এর একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে, তাই তো? আপনার কাছে আমি একটু জানতে চাইছি যে এই মুহূর্তে ডিপিএল এর উৎপাদনের ক্ষেত্রে অবস্থা কোন জায়গায় দাঁড়িয়ে? দেখুন, আমাদের ডিপিএল এর পার্টটা আলাদা পার্টে পড়ে যাচ্ছে, ঠিক আছে। এবার সেটা মেনলি কি হচ্ছে, যখন ডিপিএলটাকে আমাদের মুখ্যমন্ত্রী নিয়ে নিলেন জায়গাটা, ঠিক আছে, যে নিয়ে সেটাকে আমাদের ডিসিএল এর সাথে মার্জ করে দিলেন, ঠিক আছে। এবার কি হচ্ছে, টোটাল ডিসিএল মানে ডিসিএল এবং ডিপিএল প্যারালালভাবে ওটা পিডিসিএল এর আন্ডারে চলে গেছে, ঠিক আছে। এবার পিডিসিএল থেকে ওটা কিন্তু মেনটেন করা হচ্ছে, এবং সেখান থেকে জেনারেশন যা হচ্ছে অ্যাজ এ আমাদের যেরকম বক্রেশ্বর বা অন্যান্য আছে সেই জায়গাগুলোর মতোই কিন্তু ওটাও সেইভাবে আস্তে আস্তে রিকভারি করে, এবং সেই জায়গাগুলোকে যাতে আবার সেইভাবে পুনরুজ্জীবিত করা যায় সেইভাবেই কিন্তু ওগুলো আস্তে আস্তে কাজ হচ্ছে। এবং কিছু যেগুলো কোল মাইন্সেও ডাইরেক্ট নিজস্ব নিয়ে নেওয়া হয়েছে, যাতে সেই সাপ্লাইটা বজায় থাকে। এইটার কি উৎপাদনের যে প্রসেস, যে প্রক্রিয়া, যেমনটা আপনার বক্রেশ্বর, যেমনটা ডিভিসি, ডিপিএল, এর কি প্রসেস কি একই? সেম প্রসেস, সবগুলোই জলবিদ্যুতের মাধ্যমে আমাদের এগুলো চলছে। এই যেটা ডিপিএল এ যেটা আছে, কিছুটা ওই আপনার কয়লা দিয়েও সেটাকে টারবাইনগুলো চালানো হচ্ছে। আচ্ছা, মানে দুটো পরিষেবায় রাখা হয়েছে, একটা ওয়াটার এবং আরেকটা কোল, দুটো অবস্থাকে। আমি আপনার কাছে, যেহেতু আমাদের অনুষ্ঠান একেবারে প্রায় শেষ মুহূর্তে হয়ে এসেছে, আমরা অনুষ্ঠানের আগে আমরা যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলাম, যা আজকে আমরা দর্শকদের সামনে তুলে ধরতে পারি, এবং আমি প্রত্যাশা রাখি যে আমরা অনেকটা বিষয় তুলে ধরলাম, এবং এই গোটা বিষয়টা এতটাই ভাস্ট সাবজেক্ট, এবং আমরা মনে করি যে আমরা অনেক সময় অনেক কথা বলে থাকি, এটা ঠিক কথা, কিন্তু তার পাশাপাশি কোনো বিপর্যয় ঘটলে আমাদের ক্ষোভ প্রকাশ হয়, এটা ঠিক। ওয়ার্ল্ড কাপ ক্রিকেট আর ওয়ার্ল্ড কাপ ফুটবল চলছে, সেই সময় বিদ্যুৎ চলে গেছে, এই নিয়ে আমরা তাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিই, আমরা অপমানসূচক কথাবার্তা বলি, কিন্তু সেই বিপর্যয়ের সময়ে যখন আপনি বৃষ্টির দিনে বাড়ি থেকে বের হতে পারছেন না, সেই বৃষ্টির দিনে দুর্যোগকে মাথায় নিয়ে তারা কিভাবে কাজ করেন, সেটা নিশ্চয়ই আপনার আমার কারো কাছেই অচেনা নয়। আমরা ঠিক অরূপবাবু অনুষ্ঠানের আগে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম, আমার কাছে এই মুহূর্তে রয়েছে, যে ধরে নেওয়া যাক যে আমার একটি দোকানে লাইন নেওয়া আছে, কিন্তু এর বিলের ইউনিট পুড়িয়েছেন তিনি মাত্র 21 ইউনিট, কিন্তু তার বিল এসেছে 360 টাকা। প্রতি মাসেই যদি এমনটা ঘটে, তাহলে তিনি কি করবেন? মানে তার কাছে তার ভাবনাটা কি?
অ্যাকচুয়ালি যেটা বললাম আমি শুরুতেই আপনাকে বললাম যে মানে বিলটা আমরা কিভাবে রিড করছি, কিভাবে রিড করছি, সেইটা কিন্তু অনেকটা ম্যাটার করছে। এবার ধরুন দোকানে কানেকশন আছে মানে হচ্ছে তার কিন্তু কমার্শিয়াল লাইন থাকবে, ঠিক। এবার কমার্শিয়াল লাইনের ক্ষেত্রে তার একটা মিনিমাম কনজামশন আছে, ঠিক আছে, যে মিনিমাম কনজামশনটা না হলে তাহলে কিন্তু তার একটা মিনিমাম চার্জেস লাগে। এবার ধরুন যদি মিনিমাম চার্জ আমি ধরি, তাহলে সেই বিলের মধ্যে দেখবেন 315 টাকা মিনিমাম চার্জ ধরা আছে, আচ্ছা, ঠিক আছে। বাকি কমার্শিয়াল লাইনের ক্ষেত্রে 45 টাকা আপনার মিটার রেন্ট ধরা আছে, তাহলে দুটো মিলে কিন্তু আমার 360 চলে আসছে, ঠিক আছে। এবার ওনার যেটা বিলটা পুড়িয়েছেন সেটার জন্য কিন্তু কোনো এক্সট্রা চার্জ লাগেনি, কারণ ওনার ওই মিনিমাম কনজামশনের মধ্যেই কিন্তু সেটা ধরা আছে। মানে ওই 21 ইউনিটটা ধরা আছে। হ্যাঁ, 21 ইউনিটটা ওই মিনিমাম কনজামশনের মধ্যেই ধরা মিনিমাম আছে। কনজাম্পশন কতটা পর্যন্ত? মিনিমাম ইউনিটটা আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। বেশ। তো মিনিমাম একটা কনজামশন না হলে আপনার ওই 315 টাকা চার্জ কিন্তু কমার্শিয়াল লাইনের ক্ষেত্রে লেগে যায়। 315 টাকা লাগবেই। আমরা 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 ওই জায়গাটাতেই মানে মানুষের মনে একটা জায়গা থাকে যে আমি বিল পড়াচ্ছি না, আমার 21 ইউনিট উঠেছে, তার জন্য কিন্তু আমার বিলটা 360 টাকা লেগে গেল। এই জায়গাটা কিন্তু প্রচণ্ড জায়গাটা লাগে আর কি। তো সেইটা কিন্তু অ্যাকচুয়াল ঘটনা নয়। ঘটনাটা হচ্ছে উনি যেহেতু মিনিমাম বিলটা না করছেন, তার জন্য কিন্তু ওনার একটা অ্যাভারেজ মিনিমাম যেটা বিল চার্জ করার সেই বিলটা কিন্তু চার্জ হচ্ছে। অরূপবাবু, সাধারণভাবেই আমরাও বলি, আপনি বলেন কি না আমি জানি না, যেহেতু আপনারা সরাসরি চাকরি করেন, ফলে এর কনজামশনটা আপনারা যেহেতু পুরোপুরি বোঝেন, আমরা বাড়িতে বলি যে আজ এসিটা বেশি চালাবে না, বিল বেশি আসছে। আপনি একটু আগে বিশেষভাবে ইলেকট্রনিক্স গ্যাজেটস, স্পেশালি আপনি মোবাইলের কথা বলছিলেন। আমাদের আজকে দৈনন্দিন জীবনযাপনে যা একটি গৃহস্থ পরিবারে বা একটি দোকানে যা ব্যবহার হয়, তার মধ্যে বিল বেশি আসে কোথার থেকে? এ একেবারে খুব অদ্ভুত প্রশ্ন, আপনি হয়তো ভাববেন কোথার থেকে বেশি বিল আসে। একটা হচ্ছে বাড়িতে সবচেয়ে বেশি চলে এসি, চলে পাম্প মেশিন চলছে, সারা দিনভর কোনো না কোনো খাদ্য প্রক্রিয়ার জন্য কোনো না কোনো মেশিন চলছে, ওয়াশিং মেশিন চলছে, টিভি আগের থেকে পরিমাণে কম চলছে, মোবাইল বেশি চলছে, এবং যা কিছু টিভি চলছে মানে কি অনেক সময় দেখা যায় যে কি বাড়িতে টিভিটা চালু আছে, কেউ কিন্তু দেখছে না, কিন্তু টিভি চলছে, টিভি কিন্তু চলছে। কোনটা এরকম হয়? বিলের কনজাম্পশন কোনটাতে বেশি, মানে কোনটাতে বিদ্যুৎ সেগুলো বিল আসার ক্ষেত্রে বেশি পরিমাণে? ওটা বেশি পরিমাণ বলতে ধরুন আমরা যদি গিজার চালাই, গিজার, আচ্ছা, গিজারে মোটামুটি আপনার ধরুন 2500 ওয়াট 3000 ওয়াট থাকে গিজারে, আচ্ছা, ঠিক আছে। এবার ধরুন যেরকম আমরা এই যে মোটর চালাচ্ছি, ঠিক আছে, জলের পাম্প, সেগুলো মোটামুটি ধরুন আপনার 1 কেভি এর কাছাকাছি থাকে পাওয়ার। তো এই যে জিনিসগুলো, আপনি যদি হেয়ার ড্রায়ার ইউজ করছেন সেটাও কিন্তু 1000 ওয়াটের থাকে, ঠিক আছে। তো এই জিনিসগুলো যখনই চলবে তখন কিন্তু আমার কনজামশনটা বেশি হবেই, স্বাভাবিক ব্যাপার। কারণ একটা হিউজ অ্যামাউন্ট কিন্তু একটা গিজার মানে আপনি ধরুন 3000 ওয়াটের যদি হয়, মানে 3 কিলো ওয়াটের কনজামশন কিন্তু ও নেবে, ঠিক আছে। তো তাহলে সেই টাইমটাতে কিন্তু প্রচুর পরিমাণে ইলেকট্রিসিটিটা টানছে। অরূপবাবু, আমাদের হাতে আজকে আর সময় নেই। আমরা একেবারে প্রান্তিক স্তর থেকে আরম্ভ করে সাধারণ মানুষের মধ্যে মনের যা প্রশ্ন বিভিন্ন সময় উঠে আসে, আমরা সেই সমস্ত বিষয়ে আমরা চেষ্টা করেছি দর্শকদের সামনে তুলে ধরার। তার কারণ হচ্ছে যত দিন যাচ্ছে বিদ্যুতের বিল এতখানি বেশি আসছে, নিয়ে কোনো দ্বিমত নেই, এবং মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে, মানুষের মধ্যে রাগ বাড়ছে, ক্ষোভ বাড়ছে। রাজনৈতিক দলগুলি তারা অনেক সময় পথে নামছেন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তারা এই নিয়ে সেমিনার করছেন, রাস্তায় নামছেন, কিন্তু এটাকে কোনো মতে ঠেকানো যাচ্ছে না। কিন্তু অন্যদিকে আজকে আমরা যেটা অরূপবাবুর কাছে জানতে পারলাম যে পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য বিদ্যুৎ পর্ষদ তারাও কিন্তু নিত্য নতুন অনেকগুলো প্রজেক্ট তারা হাতে নিয়েছেন। একটা হচ্ছে সমস্ত পুরনো মিটারকে বদল করে দিয়ে নতুন স্মার্ট মিটার। সেকেন্ড হচ্ছে যে যা আপনি প্রতি মাসে বিল দেওয়ার সুবিধা ছিল বা 3 মাস পর পর বিল আসতো, সেটা এবার থেকে খুব শীঘ্রই প্রতি মাসে বিল আসবে। এবং দ্বিতীয়ত একাধিক জায়গাতে যেভাবে বড় পিলার এবং সেখানে প্রচুর কানেকশন রয়েছে, তার যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে আছে, সেইগুলোকে যাতে পুরোপুরি একটা জায়গায় নিয়ে এসে সুষ্ঠুভাবে তার পরিবহনটা করা যায় এবং কানেকশনটা দেওয়া যায়, তার দিকে তারা নজর রাখছেন। আমরা আজকের অনুষ্ঠান শেষ করব, শুধু যাওয়ার আগে যেহেতু রাজ্য বিদ্যুৎ পর্ষদের তিনি একজন বিদ্যুৎ কর্মী, আপনি একজন বিদ্যুৎ কর্মী হিসেবে আপনার যারা গ্রাহক বা আমাদের যারা দর্শক তাদের উদ্দেশ্যে আপনার কি কোনো মেসেজ রয়েছে?
মেসেজ হচ্ছে যে দেখুন, ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে এবং নিজেদেরকেও সচেতন হতে হবে। আমরা বিলটা ঠিকমতোভাবে রিড করতে পারছি কি না, ঠিক আছে, সেই জিনিসগুলো দরকার পড়লে যদি আমাদের কোনো অসুবিধা থাকে, আপনার নিজস্ব সাপ্লাই অফিসে কাস্টমার কেয়ার সেন্টার যেখানে আছে সেখানে গিয়ে আপনি নিজে ক্লিয়ারিফিকেশান করতে পারেন যে হ্যাঁ, বিলটা আমার কীভাবে কী এসেছে। কারণ বিল কখনোই কিন্তু বেশি আসবে না, আপনার যেটা কনজিউমশন হবে সেই অনুযায়ী কিন্তু বিল আসবে। মেন হচ্ছে এটাই, আপনি যতটা গাড়ি চালাবেন সেই অনুযায়ী কিন্তু আপনার ইঞ্জিন তেল খাবে। তো সেম এখানেও তাই, যতটা যা আমি জিনিসপত্র চালাবো এবং ইকুইপমেন্টস চালাবো সেই অনুযায়ী কিন্তু আমার বিলটা কিন্তু আসবে। এবং সেখানে তার জন্য নির্দিষ্ট মিটার দেওয়া আছে, সেই মিটারে কিন্তু একদম পার্টিকুলার কতটা পুড়ছে, কি হচ্ছে না হচ্ছে আপনি ডে ওয়াইজ চেক করলেও পেয়ে যাবেন। তো সেই জায়গাটা কিন্তু কখনোই আসবে না। শুধুমাত্র একটা কি আমাদের মনের মধ্যে যেটা ভুল থাকে যে হ্যাঁ বিলটা বেশি আসছে, কিন্তু সেটা হয় না কখনোই। যা কনজিউমশন হবে তার উপরেই কিন্তু বিলটা হবে। অনেক অনেক ধন্যবাদ অরূপবাবু আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে থাকার জন্য। নানান সমস্যা এবং তার সমাধান সাধারণত প্রত্যেকটি মানুষই এখন প্রায় বলা যেতে পারে যে বিদ্যুতের চাকায় তাদের নাভিশ্বাস ওঠার জোগাড়। এর মধ্যেও আমরা কিভাবে বিদ্যুৎ বিলটাকে কমাতে পারি, আমরা বিদ্যুৎ বিল কমানোর ক্ষেত্রে কিভাবে নিজেরা আরও সজাগ হতে পারি সে বিষয়ে অরূপবাবু বলেছেন। রাজ্য বিদ্যুৎ পর্ষদের বিদ্যুৎ কর্মী এবং সমাজসেবী অরূপ কর্মকার আমার সঙ্গে এতক্ষণ ধরে স্টুডিওতে ছিলেন। অরূপবাবু, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে থাকার জন্য। দর্শকদেরও অনেক অনেক শুভেচ্ছা। আজকের মতো এক্সপ্রেস অনলাইন এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়